গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা চলে এসেছি সিডিপি ক্লাস নম্বর 12। আর আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স অ্যান্ড আইকিউ। আমরা সবাই জানি ইন্টেলিজেন্স অ্যান্ড আইকিউ থেকে একটা কোশ্চেন থাকেই। সে লাস্ট ইয়ারে যে টেট হয়েছিল 2022 সেখানেও একটা কোশ্চেন ছিল, আর এর আগেও যতগুলো টেট এক্সাম হয়েছে তাতে কিন্তু আইকিউ থেকে একটা প্রশ্ন শিওর শর্ট থাকে। তো আজকে আমরা ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের যে টপিক আজকের সেটা হচ্ছে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি অ্যান্ড আইকিউ অর্থাৎ বুদ্ধাঙ্ক, ঠিক না? তো এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস ডিটেলসে হবে, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। চলো তাহলে শুরু করে আজকে ক্লাস। দেখো, তো আমাদের ক্লাস আজকের টপিক হচ্ছে কি বুদ্ধি। তো বুদ্ধির ধারণা বা কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। তো বুদ্ধি নিয়ে আমরা কি বলবো? আমরা সবাই জানি, আমরা দৈনন্দিন জীবনে থেকে বলেই থাকি যে তুই খুব বুদ্ধিমান রে, তোর বুদ্ধি নেই নাকি? বা কোনো কাজ করতে গিয়ে কাউকে এটাই বলি আমরা যে তোর বুদ্ধি নেই না, তুই এই কিছু করতে পারছিস না, তোর বুদ্ধির অভাব। বা কাউকে আমরা বলি তোর খুবই বুদ্ধি। তো এই যে বুদ্ধি, তো এই যে বুদ্ধি ব্যাপারটা কোথা থেকে আসে? তো আমরা সবাই জানি বোধ অ্যাকচুয়ালি জ্ঞান। তো বুদ্ধি মানে কি? যদি আমি এইভাবে বলি তোমাকে যে ধরো কেউ বুদ্ধিমান, কোনো একটা শিশু বুদ্ধিমান, তার মানে তুমি তার অনেকগুলো তো মানে দিককে তুমি মানে পার্সপেক্টিভ নিচ্ছ, অনেক দিকগুলোকে তুমি বিবেচনা করছো যে আচ্ছা এই দিকগুলোতে সে ভেরিফাইড বা এই দিকগুলোতে তার এক্সপার্টনেসটা দেখতে পাওয়া যাচ্ছে। তো তারপর তুমি তাকে বলছো কি সে বুদ্ধিমান, ঠিক না? তো অ্যাকচুয়ালি বুদ্ধিমান জিনিসটা কী বা এই যে বুদ্ধি কী, এইটাই আমরা আলোচনা করব। তো বলতে পারো এটা একটা মানে মানে কী বলো যে মেন্টাল অ্যাবিলিটি, ঠিক না? মানসিক ক্ষমতা একটা বলতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমরা বুদ্ধি নিয়ে আলোচনা করব আর বুদ্ধির মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে সমস্ত কিছু আলোচনা হবে। তো প্রথমে আমাদের জানা উচিত, দেখো যে ইন্টেলিজেন্স শব্দটা ল্যাটিন শব্দ ইন্টেলিজার থেকে এসেছে, যার অর্থ হলো টু আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা না? টু আন্ডারস্ট্যান্ড মানে যে বুঝতে পারবে। তার মানে কি আমি যদি বুদ্ধিমান হই তার মানে কি নিশ্চয় আমি তাহলে বুঝতে পারছি জিনিসটা, ঠিক না? তুমি যদি বুদ্ধিমান হও তাহলে নিশ্চয় তুমি বুঝতে পারছো, তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারছো, তাহলে তো আমি বলবো তোমাকে বুদ্ধিমান, না? তো ব্যাপারটা এটাই বলছে যে ইন্টেলিজেন্স শব্দটা ইন্টেলিজার শব্দ থেকে এসেছে, যেটা ল্যাটিন শব্দ, আর যার অর্থ হচ্ছে কি টু আন্ডারস্ট্যান্ড। তারপর কি বলছে দেখো, যে আবিধানিক অর্থে বুদ্ধি হলো টু ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। অর্থাৎ টু ক্যাপাসিটি, তোমার মধ্যে একটা ক্যাপাসিটি থাকবে, ঠিক না? ব্যাপারটা এটাই যে ধরো একটা ড্রাম আছে, তো একটা ড্রামে যদি ওর জল ভরার যে ক্যাপাসিটি যদি না থাকে তুমি জল ভরবে কোথায়, ঠিক না? তার মানে কি যে তোমার ক্যাপাসিটিটা হতে হবে কিসের ক্যাপাসিটি? টু অ্যাকোয়ার অর্থাৎ অর্জন করার জন্য অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অর্থাৎ জ্ঞানকে প্রয়োগ করার জন্য। তার মানে কি ধরো আজকের ক্লাসটা ইন্টেলিজেন্স ক্লাসটা আমরা করছি। তো ইন্টেলিজেন্স যে ক্লাসটা যে তোমরা করছো, তো এই ক্লাস থেকে তুমি কিছু জ্ঞান পেলে, এবার জ্ঞানটা পাবে তা তো কোথায় রাখবে? অবশ্যই তোমার ব্রেনে, অবশ্যই তুমি তোমার মেমোরিতে রাখবে, তোমার যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যে রয়েছে সেখানে তুমি রাখবে। তাহলে এই যে তুমি অ্যাকোয়ার করে নিলে, তো এই অ্যাকোয়ার করার জন্য একটা ক্যাপাসিটি দরকার। তো ওই যে ক্যাপাসিটিটা তোমার মধ্যে আছে, আর এই জ্ঞানকে তুমি যদি প্রয়োগ করতে পারো, নিয়ে তুমি ধরো এক্সাম দিয়ে দিলে টেটের, তাহলে তো আমি তোমাকে বলবো তোমার বুদ্ধি বেশি, তুমি বুদ্ধিমান। তার মানে কি যে তোমাকে জ্ঞান মানে অ্যাকোয়ার করতে হবে, অর্জন করতে হবে, অ্যান্ড অ্যাপ্লাই জ্ঞানকে প্রয়োগ করতে হবে। তো এই অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই করার যে ক্যাপাসিটি যে তোমার মধ্যে রয়েছে সেটাকে আমরা কি বলবো? অ্যাকচুয়ালি বুদ্ধি। ওকে, আচ্ছা, নেক্সট কি? তো দেখো কি বলছে, মনোবিজ্ঞানী ভার্নন বুদ্ধির সংজ্ঞাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ বুদ্ধির যে ডেফিনেশনকে তিনি কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছেন। কি কি ডেফিনেশন? দেখো, একটা হচ্ছে বুদ্ধির জৈবিক সংজ্ঞা। এক নম্বর কি হচ্ছে বুদ্ধির জৈবিক সংজ্ঞা, মানে বলতে গেলে বায়োলজিক্যাল একটা তুমি ডেফিনেশন পড়বে। তারপরে কি রয়েছে দেখো, তারপর দ্বিতীয় রয়েছে বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা, মানে একটা বলতে পারো যে সাইকোলজিক্যাল একটা সংজ্ঞা থাকবে, ঠিক না? মনস্তাত্ত্বিক সংজ্ঞা। আরেকটা হবে বুদ্ধির কার্যকারী সংজ্ঞা, মানে তোমার এফেক্টিভনেস, ঠিক না? তো তিন ধরনের বুদ্ধির সংজ্ঞা পড়বে, একটা বায়োলজিক্যাল,
জৈবিক, একটা মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল, আর একটা হবে কার্যকরী বা এফেক্টিভ। তাহলে চলো কি কি রয়েছে। তো প্রথমে আমরা আসবো বুদ্ধির জৈবিক সংজ্ঞা, অর্থাৎ বায়োলজিক্যাল কি ডেফিনেশন। তো বলছে কি দেখো, বুদ্ধি হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া, মানে অর্থাৎ একটা বায়োলজিক্যাল প্রসেস, যার জটিল উদ্দীপকগুলিকে সমন্বিত করে, বিভিন্ন যে উদ্দীপনাগুলো যে রয়েছে, স্টিমুলেশন যে রয়েছে, সেগুলোকে সমন্বিত করে, মানে ইন্টিগ্রেট করলা, একসঙ্গে করলা, এবং সেটাকে কার্যকারীভাবে সামগ্রিক প্রতিক্রিয়া ঘটায়। মানে ওভারঅল তুমি একটা রিয়াকশান করছো, ওভারঅল একটা রিয়াকশান দিচ্ছ বা একটা প্রসেসে মানে অ্যাপ্লাই করছো। এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশের সঙ্গে যে অভিযোজনের ক্ষমতা, অর্থাৎ এনভায়রনমেন্টের সঙ্গে যে তোমার যে অভিযোজন হচ্ছে, অ্যাডাপ্টেশন যে হচ্ছে, এটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি বুদ্ধি। দেখো ডেফিনেশনটার ডিটেলস প্রচুর মিনিং রয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এটা তো প্রথম কথা, ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে যার জটিল উদ্দীপকগুলিকে, যে বিভিন্ন যে স্টিমুলেশনগুলো যে রয়েছে, উদ্দীপনা যেগুলো রয়েছে, সেগুলোকে তুমি সমন্বিত করছো, মানে তুমি মানে একত্রিত করলে, ঠিক আছে, একটা ইন্টিগ্রেট করলে, নিয়ে সেটাকে কার্যকারীভাবে, মানে এফেক্টিভ হিসেবে, মানে এটা না যে তুমি খালি সমস্ত উদ্দীপনাকে একসঙ্গে করে নিলে গল্প শেষ, তোমাকে অবশ্যই সেটাকে একসঙ্গে নিয়ে সেটাকে এবার এফেক্টিভ করতে হবে, নিয়ে তুমি যে রিয়াকশান দেবে, এটাকেই আমরা বলবো কি যে তোমার বুদ্ধি, ঠিক না। তার মানে কি, ওই যে একই কথা যে আমার ক্লাস আজকে করলে, বা আমার ক্লাসের থেকে যে আজকে বিভিন্ন যে তুমি বিভিন্ন যে পয়েন্ট বা বিভিন্ন যে নোট, যা যা ডিটেলস রয়েছে, ডেফিনেশন, সমস্ত কিছুকে তুমি অ্যাকোয়ার করলে, অ্যাকোয়ার করার পর তুমি একসঙ্গে সেটাকে নিয়ে এবার যখন তুমি রিয়াকশান দেবে, অ্যাপ্লাই দেবে, আমি একটা হোমওয়ার্ক করতে দিয়েছি, তুমি এটা তুমি কনসেপ্টটা পড়লে, কন্টেন্টটা পড়লে, পড়ার পর তুমি ওই হোমওয়ার্কের অ্যান্সারটা আমাকে হয়তো বললে যে স্যার এটা হবে অ্যান্সার। তার মানে কি, তুমি একটা রিয়াকশান করলে। তো এই যে রিয়াকশান করলে কিভাবে উদ্দীপনাকে মানে একত্রিত করার পর সেগুলোকে এফেক্টিভনেস হিসাবে যখন তুমি মানে অ্যাপ্লাই করছো, তখন কি বলছে যে পরিবেশের সঙ্গে যে তোমার যে অভিযোজন যে কনসেপ্টটা যে হলো প্রসেসটাতে, সেটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি বুদ্ধি। ওকে, তারপর বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা, অর্থাৎ সাইকোলজিক্যাল দিক থেকে বুদ্ধির কী কী ডেফিনেশন দেওয়া যেতে পারে। তো দেখো এক এক করে আমরা যদি পড়ি, তো সিরিল বার্ড বলে একজন মনোবিজ্ঞানী রয়েছে, তিনি বলছেন যে বুদ্ধি হলো এক ধরনের সহজাত জ্ঞানমূলক ক্ষমতা। সহজাত মানে অর্জিত না, এটা জন্ম থেকে আসছে, সহজাত বলছে, ঠিক আছে। আর জ্ঞানমূলক বলছে মানে কি কগনিটিভ, ঠিক না। বুদ্ধি তার মানে কি, যে একটা ইনেট কগনিটিভ অ্যাবিলিটি, ঠিক না, যে একটা ক্ষমতা যেটা সহজাত হবে, মানে তোমার জন্মের পর থেকে তোমার একটা ক্ষমতা তোমার মধ্যে চলে আসবে। তার মানে কি, এটা একটা হেরিডিটির উপর ডিপেন্ড করে বলছে। অ্যান্ড জ্ঞানমূলক অবশ্যই সেটা কিন্তু কগনিটিভ দিক থেকে বা কগনিটিভ পার্সপেক্টিভে এটা থাকবে। তারপরে বিনেট বলে একজন আমরা পড়বো, অ্যালফ্রেড বিনেট। তো বিনেটের দেওয়া বুদ্ধির যে সংজ্ঞাটা, সেটা কি বলছে, টু জাজ ওয়েল, আন্ডারস্ট্যান্ড ওয়েল অ্যান্ড রিজন ওয়েল, দিস আর এসেন্সিয়াল অফ ইন্টেলিজেন্স। অর্থাৎ বুদ্ধির যে এসেন্সিয়াল জিনিসগুলো কি কী, যে টু জাজ ওয়েল মানে তুমি বিচার করবে, ঠিক না। আন্ডারস্ট্যান্ড ওয়েল মানে তুমি ভালোভাবে বুঝতে পারবে, অ্যান্ড রিজন ওয়েল অর্থাৎ তুমি যখন তর্ক করতে পারবে ঠিকভাবে। তো এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা অনেক সময় দেখেছি টিভিতে যে বিভিন্ন সিঙ্গিং শো বা বিভিন্ন যে ড্যান্স শো হয়ে থাকে। তো আজকালকার যুগে ড্যান্স শো আর সিঙ্গিং শো তো মাথা মুন্ডু কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমাকে একটা কম্পিটিশান হলো, যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো আমি আমাদের লার্নিং ওয়েবের কী করলাম, যে একটা আমরা কুইজ কম্পিটিশান করলাম, ঠিক না। তো এই কুইজ কম্পিটিশান করলাম বা একটা ড্রয়িং কম্পিটিশান করলাম। তো ড্রয়িং কম্পিটিশানের যে জাজ যে হবে, ঠিক না, ড্রয়িং কম্পিটিশানে যে জাজ কে হবে, সে এমন একজন হবে যার পেন্টিং রিলেটেড যাতে তার কিছু স্কিল থাকে, পেন্টিং রিলেটেড সে অনেক কিছু জানতে পারে। তো জাজ ওয়েল, তো বুদ্ধি যদি ওই ড্রয়িংয়ের পার্সপেক্টিভে যদি কেউ বুদ্ধিমান হয়, তাহলে তোকে আমি জাজ করব, ঠিক না। তার মানে কি, যে আমি ড্রয়িং কম্পিটিশান চলছে আর আমি বিরাট কোহলিকে এনে তো আমি জাজ করতে পারি না, তাহলে নিশ্চয়ই জাজ করার জন্য আমাকে এমন একজন লাগবে যে সে বুঝতে পারে জিনিসটাকে, ঠিক না। তো ওই জন্য বলছে টু জাজ ওয়েল, সে ভালোভাবে বিচার করতে পারবে, সুবিচার করতে পারবে। আন্ডারস্ট্যান্ড ওয়েল, সে বুঝতে পারবে যে আচ্ছা পেন্টিংয়ে কীভাবে হয়েছে, পেন্টিংটা কীভাবে করেছে, কালারের যে এফেক্টগুলো ঠিকঠাক করে দিয়েছে কিনা, অনেক কিছু। অ্যান্ড রিজন ওয়েল অর্থাৎ তর্ক করতে পারবে, জিনিসকে বুঝতে পারবে, রিজনিং করতে পারবে, ঠিক না। তো দিস আর এসেন্সিয়াল অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির এগুলো কিন্তু প্রয়োজনীয়, অতি আবশ্যক এইসব থিংস। তেমনই আবার টারম্যান বলে একজন আসবেন,
টারমান কি বলছে? টারমান বলছে বুদ্ধি হলো আবার বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। তার মানে এখানে তিনি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের কথা বলছে, যে অ্যাবস্ট্রাক্ট যে তুমি থিঙ্কিংগুলো যে করছো, সেই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের যে করার যে তোমার অ্যাবিলিটি, এটাকে টারমান কি বলছে? বুদ্ধি। তাহলে দেখতে পাচ্ছ বুদ্ধির এগুলো হচ্ছে কি মনস্তাত্ত্বিক সংজ্ঞা। এবার হচ্ছে বুদ্ধির তোমার কার্যকারী সংজ্ঞা। বুদ্ধির কার্যকারী সংজ্ঞা, তো তার মধ্যে এখানে একটা যেটা আমরা পড়ছি, দেখো, সরি একটু থামো তো, একটা লাইন কি মিস্টেক হয়েছে নাকি? আচ্ছা, একটু আমি বলে দিই। তো কার্যকরী সংজ্ঞাতে আমরা যেটা বলতে পারি যে কার্যকরী এফেক্টটা কী, আমরা দেখতে পেলাম বুদ্ধির একটা জৈবিক সংজ্ঞা, মানে বায়োলজিক্যাল একটা ডেফিনেশন, একটা হচ্ছে তোমার মনস্তাত্ত্বিক ডেফিনেশন, সাইকোলজিক্যাল, আর একটা হবে এফেক্টিভ ডেফিনেশন। এফেক্টিভ ডেফিনেশনটা কি, যে বুদ্ধি কিন্তু কোনো একটা মেন্টাল প্রসেস না। এই যে আমরা যে একটু এতগুলো যে পড়লাম, তাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মেন্টাল থিঙ্কিং, একটা মেন্টাল রিয়াকশানের গল্প হচ্ছে, মেন্টাল প্রসেসের গল্প হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধি কিন্তু মেন্টাল কোনো প্রসেস না, কোনো মানসিক কোনো প্রক্রিয়া না। তো ব্যাপারটা এটাই যে বুদ্ধির কার্যকরী সংজ্ঞাতে কিন্তু এই মেন্টাল অ্যাবিলিটির কথার কিন্তু উল্লেখ থাকবে না। এটা অ্যাকচুয়ালি একটা প্রকাশ, মানে একটা এক্সপ্রেসিভ, ঠিক না? মানে এখানে যেটা বলতে চাইছে যে বুদ্ধি এক্সপ্রেসিভ হবে, বুদ্ধি কিন্তু মেন্টাল অ্যাবিলিটি হিসেবে থাকবে না। আর এটা একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আচরণের মান, অর্থাৎ তুমি কোন শর্ত দিচ্ছ, তুমি কোন সিচুয়েশন দিচ্ছ, কোন কন্ডিশন দিচ্ছ, ওই কন্ডিশনে তোমার কী হবে, বুদ্ধি যাচাই হবে। তো এই জন্য বুদ্ধির যে কার্যকরী সংজ্ঞাতে আমরা বলতে পারি যে বুদ্ধি অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেসিভ টার্ম, বুদ্ধি কিন্তু কোনো মেন্টাল অ্যাবিলিটি টার্ম নয়, ঠিক আছে? তো যাই হোক, তো এই বুদ্ধি নিয়ে আরও দুজনের আমরা খুব ইম্পর্ট্যান্ট ডেফিনেশন করব। তো এক নম্বর হচ্ছে বাকিংহাম, ঠিক আছে? তো বাকিংহাম কি বলছেন? বাকিংহামের মতে ইন্টেলিজেন্স ইজ দ্য লার্নিং অ্যাবিলিটি। ইন্টেলিজেন্ট ইজ দ্য লার্নিং অ্যাবিলিটি, অর্থাৎ বুদ্ধি হলো শিখন ক্ষমতা, বুদ্ধি হলো শিখন ক্ষমতা। মানে ইনি এবার একটু পেডাগগিতে ঢুকে গেলেন, ঠিক না? যে তুমি যদি শিখতে চাও আর তুমি যদি শিখতে পারো, তাহলে তুমি বুদ্ধিমান যদি হও তবেই তুমি শিখতে পারবে, এটা তিনি বলতে চাইছেন। যে লার্নিং ইজ দ্য ইন্টেলিজেন্স ইজ দ্য লার্নিং অ্যাবিলিটি, ঠিক না? অর্থাৎ শিখন ক্ষমতা হবে, ঠিক না? তুমি শিখতে যদি পারো, তোমার শেখার যদি ক্যাপাসিটি থাকে, অ্যাবিলিটি যদি থাকে, তাহলে বলবো যে হ্যাঁ তুমি ইন্টেলিজেন্ট। তো ইন্টেলিজেন্ট ইজ দ্য লার্নিং অ্যাবিলিটি। আর স্টার্ন বলে একজন আসবেন, স্টার্ন কি বলছেন? উইলিয়াম স্টার্ন, আমরা নামগুলো আবার একটু আলোচনা করব। তো স্টার্নের মতে কি বলছে, ইন্টেলিজেন্স ইজ দ্য, সরি কি বলছে, ইন্টেলিজেন্স ইজ দ্য মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি টু নিউ প্রবলেমস অ্যান্ড কন্ডিশন অফ লাইফ। অর্থাৎ নতুন কোনো, মানে জীবনের যে নতুন কোনো পরিস্থিতি বা নতুন কোনো সমস্যা, তার সঙ্গে যে মেন্টাল অ্যাডাপ্টেশন, অর্থাৎ মানসিক যে অভিযোজন যে করছো, এই ক্ষমতাটা হচ্ছে কি বুদ্ধি। তার মানে কি, যে একটা নতুন পরিবেশে এসে পড়ে গেছো, নতুন একটা সিচুয়েশানে এসে পড়ে গেছো, আর এইরকম সিচুয়েশানে যে তোমার যে মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি, তুমি কীভাবে মানসিক দিক থেকে অ্যাডাপ্ট করবে, ঠিক না? তো এটাই কী হবে, বুদ্ধি। তার মানে কি, তুমি ইন্টেলিজেন্ট যদি হও, তাহলে তুমি নতুন কোনো সমস্যা, নতুন কোনো পরিস্থিতিতে নিজেকে মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি অ্যাডাপ্টেবিলিটি করতে পারবে। যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি যে আমি যদি এখন কোনো একটা সিচুয়েশনে পড়লাম, ঠিক না? ধরো এই টেট সেট ইউটিউব ক্লাস ফ্লাস এটা নিয়ে ধরো কোনো একটা হেডেকের মধ্যে পড়লাম, তো আমি যদি বুদ্ধিমান হই, যেটা বলতে চাইছে যে আমি যদি বুদ্ধিমান হই, তাহলে আমি সেটাকে অ্যাডাপ্ট করতে পারবো, আমি সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে কাজ করতে পারবো। তো এই বেসিসে অনেকগুলো গল্প রয়েছে, একেবারে যে পিওর সঠিক পিওর ভুল কিন্তু এটা বলা যাবে না, কারণ অনেক বুদ্ধিমান এরকমও হতে পারে যে বুদ্ধিমান তো খুবই আছে, কিন্তু সামাজিক আর এই যে মানে নতুন পরিস্থিতিতে কিন্তু ব্যর্থ। যেমন আমরা একটা নাম পড়বো, মনোবিজ্ঞানী আছে যেমন কাফকা, ঠিক না? তারপর পিকাসো, পাস্কাল, এরা কিন্তু প্রচুর বুদ্ধিমান, কিন্তু এরা কিন্তু সামাজিক দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে কিন্তু এরা অ্যাডাপ্টেবিলিটিতে কিন্তু ফেলিয়ার। তো স্টার্নের এই মতবাদে কিন্তু অনেক ডিফিকাল্টি বা অনেক ক্রিটিসিজম কিন্তু রয়েছে। সিম্পল কথা, আমি নিজেকে যেমন বলতে তো হয় না, বাট নিজেকে তো কিছুটা হোক বুদ্ধিমান মনে করি আমি। বাট আমি যদি কোনো একটা সিচুয়েশনে পড়ে যাই, তাহলে কিন্তু আমি মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি সহজে করতে পারি না। তার মানে নিশ্চয়ই তার মানে স্টার্নের মতে কিন্তু আমি বুদ্ধিমান নই, স্টার্নের মতে কিন্তু আমি বুদ্ধিমান নই। কিন্তু ব্যাপারটা এটাই যে সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ক্রিটিসিজম তো রয়েছেই। তো যাই হোক, এরকম অনেক মানে বিখ্যাত ব্যক্তি আছে যারা প্রচুর বুদ্ধিমান, যাদের আইকিউ লেভেল খুবই বেশি, কিন্তু মেন্টাল অ্যাডাপ্টেবিলিটিতে তারা কিন্তু ফেলিয়ার হয়েছে। তো যাই হোক, এরকম অনেক ক্রিটিসিজম রয়েছে,
সেটা আমরা আবার পরবর্তী আলোচনা করছি। এবার দেখো বুদ্ধির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে ইন্টেলিজেন্সের কিছু ক্যারেক্টারিস্টিক কী। তো 1 নম্বর প্রথমে যেটা আমরা জানতে পারলাম যে বুদ্ধি হচ্ছে মানসিক ক্ষমতা। বুদ্ধি হচ্ছে কি মানসিক ক্ষমতা, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি, ঠিক না। তারপর এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই লাইনটা, যে বুদ্ধি সহজাত না অর্জিত, এই প্রশ্নের উত্তরে এটাই বলা যায়, সম্পূর্ণভাবে না হলেও বুদ্ধির উপর বংশধারার প্রভাব অধিক। এটা বাস্তব কথা, এটা আমিও অ্যাগ্রি করি যে একটা হেরিডিটি, একটা যে জিন, যে একটা যে তোমার মানে তোমার যে ফ্যামিলি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক না। যে তোমার এর ক্ষেত্রে মানে বুদ্ধির ক্ষেত্রে অনেক সময় হয় না, যে আবার অনেক সময় উল্টোও হয়, যে মা বাবা হয়তো এত বুদ্ধিমান নয় কিন্তু ছেলে বিশাল বড় একবারে বুদ্ধিমান হয়ে গিয়েছে, ঠিক না। অনেক আমাদের গ্রামে অনেক আছে এরকম, যে হয়তো বিশাল কোনো বুদ্ধিমান না ফ্যামিলি, কিন্তু ও বিশাল মানে হাড় চালাক যেটাকে বলে, মানে হাড়ে হাড়ে যে চালাকিটা রয়েছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটাই যে বুদ্ধি সহজাত না অর্জিত, এই প্রশ্নের উত্তরে এটাই বলা যায় যে সম্পূর্ণভাবে না হলেও বংশধারার প্রভাব কিন্তু অবশ্যই সেটা রয়েছে। তো হেরিডিটির প্রভাবটা কিন্তু একটু বেশি। তারপর কি বলছে দেখো, অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যের মতো বুদ্ধি সহজাত, তবে একে কার্যকর করতে অনুশীলনের প্রয়োজন। এটা বাস্তব অবশ্যই। মানে ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম না, যে যখন আমরা কোনো টিউশন পড়তে যেতাম, তখন আমাদের টিউশন স্যারদেরকে এটাই বলতো যে আমার বা বিভিন্ন গার্জেনরা এটাই বলতো যে আমার ছেলে কিন্তু খুব বুদ্ধিমান, আমার ছেলে কিন্তু খুব পড়াশোনায় ভালো, কিন্তু স্যারদেরকে বলতো যে একটু ঘষা মাজা করতে হবে। তো তার মানে কি, যে অবশ্যই এখানে যেটা বলতে চাইছে যে বুদ্ধি সহজাত, এটা বাস্তব কথা। বুদ্ধি আমার কিন্তু ইনেট ক্যাপাবিলিটি, ঠিক না, যে আমি জন্মের পর থেকে পেয়ে গেছি। কিন্তু এটাকে আমি মানে কি বলবো, যে ডাইনামিক, এটা বুদ্ধি ইন্টেলিজেন্স কিন্তু ডাইনামিক, ঠিক না। এটা ডাইনামিক চেঞ্জ হবে, কিন্তু হ্যাঁ এই চেঞ্জটা কিন্তু খুবই র্যাপিডলি হবে না, খুব সিকোয়েন্সলি একটা ধীরে ধীরে একটা থাকবে, আমরা টাইমের বেসিসে পড়বো। তো তার মানে কি, যে এটাকে যদি আমি হাই করতে চাই বা আমার বুদ্ধিকে যদি আমি ডাইনামিক আরও র্যাপিড করতে চাই, তাহলে আমাকে কিন্তু কী করতে হবে, অনুশীলন করতে হবে। অবশ্যই সেই অনুশীলন করার জন্য কী করতে হবে, আমাকে বিভিন্ন যেমন পাজল গেমগুলো যে রয়েছে সেগুলোকে আমাদেরকে একটু ট্রাই করতে হবে, বা বিভিন্ন যে ওয়ার্ড গেমগুলো থাকে সেই ওয়ার্ড গেমগুলোকে নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, রিজনিং বেশি করতে হবে। তাহলে কী হতে পারে, যে হ্যাঁ আমার যে বুদ্ধির যে ইন্টেলিজেন্স, যে পাওয়ারটা, স্কিলটা, ওটা একটু আরও ধারালো হবে। তো ওটাই বলতে চাইছে যে বুদ্ধি সহজাত, বাস্তব কথা, কিন্তু এটাকে এফেক্টিভ করতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর বুদ্ধির বিকাশ, বুদ্ধির ডেভেলপমেন্ট কীরকম হয়েছে দেখো, আমরা আলোচনা করি। কি বলছে, প্রথম 5 বছর বুদ্ধির বিকাশ খুবই দ্রুত ঘটে। অর্থাৎ জন্মের পর প্রথম 5 বছর বুদ্ধির বিকাশ খুবই দ্রুত ঘটে। সেই জন্য তো পটপট করে কিন্তু প্রচুর কথা বলে বাচ্চারা, তার মানে কি প্রচুর বুদ্ধির বিকাশ ওই সময় ঘটে। কিন্তু 5 থেকে 10 বছর বুদ্ধির বিকাশ সামান্য হলেও হ্রাস পায়। বুদ্ধির বিকাশ কিন্তু মানে বিশাল না, কিন্তু হ্যাঁ একটু হ্রাস পায়। এবার 11 থেকে যে 15 বছর খুরাপাতি বুদ্ধি, এই সময়, তো এই সময় কিন্তু বুদ্ধির বিকাশটা আরও বেড়ে যায়। 15 থেকে 20 বছর বুদ্ধির বিকাশ আর ঘটে না, এই সময় তো ঘটবেও না, বুঝতে পারছো। যদি ঘটেও তো চারদিক থেকে বিভিন্ন উদ্দীপক বা বিভিন্ন শক্তি, বাহ্যিক শক্তির ফলে বুদ্ধির আর বিকাশ ঘটবে না, বা বিকাশ ঘটতে চাইলেও একটু দেবে যাবে। আর 20 থেকে 25 বছর পর্যন্ত, মানে 20 থেকে 45 বছর পর্যন্ত বুদ্ধি খুবই ধীর গতিতে হ্রাস পেতে শুরু করে, মানে আর বুদ্ধির বিকাশ হবে না, বরঞ্চ স্লো হয়ে যাবে, ঠিক না। আমরা তাহলে বুঝতে পারছো, আমি বিশেষ করে, আমি জানি না তোমাদের মধ্যে কে কোন পজিশনে আছো, বাট আমি স্লো প্রসেসে আছি। তাহলে আমি এই স্টেজে আছি, অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন স্টেজে রয়েছো। তো যাই হোক, বুদ্ধির বিকাশ সম্বন্ধে আমরা যেটা জানতে পারলাম, যে জন্মের পর প্রথম 5 বছর কিন্তু খুব র্যাপিডলি ইনক্রিজ হয়, 5 থেকে 10 বছর অবধি জাস্ট অল্প ডিক্রিজ হয়, বাট খুব সামান্য রেটে, মানে বিশাল মানে একবার র্যাপিডলি ডিক্রিজ না, একটা সামান্য একটা স্টেবল। 11 থেকে 15 বছর আবার তাড়াতাড়ি বাড়তে থাকে, আর 15 থেকে 20 বছর অবধি কোনো রকমেরই চেঞ্জ হয় না, জাস্ট স্টেবল হয়ে যায়, ঠিক না, দড়িয়া উপরে উঠছে না, নিচেও নামছে না। আর 20 থেকে 45 অবধি বিকাশ কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। তো এটা হচ্ছে বুদ্ধির ডেভেলপমেন্ট। এবার দেখো নেক্সট যে আমাদের টপিক, সেটা হচ্ছে আইকিউ। আমরা বলি না আইকিউ টেস্ট, তোর আইকিউ টেস্ট করবো, দেখি কত বুদ্ধি তোর। তো অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা দেখো, তোর আইকিউ টেস্ট করব কত বুদ্ধি তোর, তার মানে কি বুদ্ধাঙ্ক। আমরা যেমন পড়েছি, যেমন ফিজিক্সে একটা ওয়ার্ড আছে, তোমরা অনেকেই জানো, রোধ, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্ট, ঠিক না, রেজিস্ট্যান্স।
আর রোধাঙ্ক যেটাকে বলা হয় রেজিস্টিভিটি। তো মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি রোধ হচ্ছে একটা ধর্ম, রোধাঙ্ক হচ্ছে একটা পরিমাপ। তো ব্যাপারটা এটাই যে যে বাধা দেয় সে রোধ। আচ্ছা কতটা বাধা দেয়, তার ইনবিল্ট ক্যাপাবিলিটি কত, মানে ভ্যালুটা কত, মেজারমেন্টটা কত, সেটাকে আমরা কি বলবো, রোধাঙ্ক। ঠিক সেরকম বুদ্ধি তোমার একটা ধর্ম, একটা তোমার মানে ভৌতিক বা একটা তোমার প্রকাশ, ঠিক না, একটা তোমার কন্টেন্ট হচ্ছে বুদ্ধি, কিন্তু কতটা এবার তুমি মাপতে পারবে যে 2 কেজি বুদ্ধি তোমার রয়েছে, 5 কেজি বুদ্ধি রয়েছে। তো ওই জন্য এই বুদ্ধি কতটা, এটাকে একটা সিরিজের দ্বারা, ঠিক না, একটা বিভিন্ন এক্সপেরিমেন্টের দ্বারা যে পরিমাপ করা হয়, ওইটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি আইকিউ টেস্ট, বা যেটাকে আমরা বলে থাকি কি ইন্টেলিজেন্ট কোশেন্ট বা বুদ্ধাঙ্ক। তো আইকিউ সম্বন্ধে কী বলছে দেখো, আইকিউ ইজ অ্যান ওভারঅল স্কোর অবটেন ফ্রম এ সিরিজ অফ স্ট্যান্ডার্ডাইজড মেজার্স অর সাবটেস্ট ডিজাইনড টু মেজার ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ ব্যক্তিগত ইন্টেলিজেন্স বুদ্ধি পরিমাপ করার জন্য কিছু সিরিজ অফ স্ট্যান্ডার্ডস মেজার, মানে একটা না, সিরিজ অফ শ্রেণী রয়েছে, সমবায় রয়েছে, অর সাবটেস্ট কিছু টেস্ট রয়েছে যেগুলো ডিজাইন করা হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত বুদ্ধি মাপার জন্য। তো যেটা হচ্ছে ওভারঅল স্কোর। মাথায় রাখবে আইকিউ কিন্তু কোনোদিনও পার্টিকুলারলি একটা টপিকের উপর বা একটা বিষয়কে দেখে হয় না। তো আইকিউ হচ্ছে কি একটা ওভারঅল স্কোর। তো এটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট। তো দেখো আইকিউ ফর্মুলা কি মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আইকিউ এর ফর্মুলা হচ্ছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, বা যেটাকে আমরা বলে থাকি আইকিউ ইকুয়াল টু MA বাই CA ইন্টু 100। এবার দেখো মেন্টাল এজ কি আর ক্রোনোলজিক্যাল এজ কি, তো এটা ফর্মুলা একটু মনে রাখো। দেখো আইকিউ ইকুয়াল টু MA, যেটাকে আমরা বলবো মেন্টাল এজ, বাই CA ক্রোনোলজিক্যাল এজ বা বায়োলজিক্যাল এজও বলতে পারো, ইন্টু কত 100। প্রাইমারি টেট 2022-এও কিন্তু এটা দিয়ে প্রশ্ন রয়েছিল, আমরা কোশ্চেনটাতে আসবো। তো এটা হচ্ছে আইকিউ। তো দেখো এখানে মেন্টাল এজটা কি, তো মেন্টাল এজের আগে আমরা ক্রোনোলজিক্যাল এজটা পড়ে নিই। ক্রোনোলজিক্যাল এজটা খুব সহজ, যেটা হচ্ছে কি বায়োলজিক্যাল এজ ফ্রম বার্থ, মানে যেমন আমার বয়স কত এখন 25 বা আমার 26, তো এই যে 25 বা 26 বা 27 যেটা হোক না কেন, তো এই বয়সটা কি আমার ক্রোনোলজিক্যাল এজ। তোমার বয়স এখন 18, তো তার মানে কি তোমার ক্রোনোলজিক্যাল এজ কত 18, ঠিক না, মানে বায়োলজিক্যাল এজ একটা নর্মাল যেটা প্রকৃত বয়স ফ্রম বার্থ, জন্মের পর একটা বয়সটা হবে কি তোমার ক্রোনোলজিক্যাল এজ, তো এটাতে কোনো প্রবলেম হবে না। মেন্টাল এজটা কি, মেন্টাল এজটা কি বলছে দেখো, কি বলছে মেন্টাল এজটা বলছে এ পারসনস মেন্টাল এজ ইজ এ মেজারমেন্ট অফ হিজ অর হার অ্যাবিলিটি টু থিঙ্ক হোয়েন কম্পেয়ার টু দ্য অ্যাভারেজ পারসনস অ্যাবিলিটি অ্যাট দ্যাট এজ। অর্থাৎ তুমি যে বয়সে আসো, ধরো তোমার বয়স এখন 20, আর তুমি এখন মানে একটা উঁচু ভাবনায় ভাবছো। তো ব্যাপারটা হচ্ছে যে একটা সাধারণ ব্যক্তি তোমার বয়সে কতটা ভাবতে পারতো, তার রেসপেক্টে তুমি কতটা ভাবছো, এই যে রেঞ্জটা, এটাকে আমরা কি বলবো মেন্টাল এজ। যেমন একটা বেশ সিম্পল উদাহরণ, যে ধরো তোমার বয়স হচ্ছে 20 বছর, কিন্তু তুমি ভাবতে পারছো কোনো একটা কনসেপ্ট, কোনো একটা বিষয়কে 25 বছরের ব্যক্তির মতো করে, তার মানে কি তোমার মেন্টাল এজ হচ্ছে কি 25। এটা হচ্ছে কথা, যে তোমার প্রকৃত বয়সের রেসপেক্টে তুমি কত ভাবতে পারছো, সেটাকে বলবো কি আমরা মেন্টাল এজ। আর ক্রোনোলজিক্যাল এজটা কি, যেটা সিম্পল তোমার বায়োলজিক্যাল এজ। দেখো একটা অঙ্ক করো, তাহলে তোমরা বুঝে নেবে। দেখো এই অঙ্কটা দেখো, যদি কোনো শিশুর প্রকৃত বয়স হয় 10 বছর, তার মানে কি বায়োলজিক্যাল এজ, দেখতে পাচ্ছ বায়োলজিক্যাল এজ দিয়ে রেখেছি, কিন্তু তার মস্তিষ্ক বা তার ব্রেন 13 বছর বয়সের শিশুর মতো কাজ করে। কিন্তু তার মস্তিষ্ক কত বছরের শিশুর মতো কাজ করে, 13 বছরের শিশুর মতো কাজ করে, তার মানে কি মেন্টাল এজ কত 13। তাহলে বলছে যে তার আইকিউ কত। তো দেখো আইকিউর জন্য তো আমরা ফর্মুলাই করলাম, আইকিউর ফর্মুলা কী হবে বলো, MA মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এটাই তো আমরা ফর্মুলা পেলাম। এবার দেখো ক্রোনোলজিক্যাল এজ কি, যেটা তোমার বায়োলজিক্যাল এজ, যেটা জন্মের পর থেকে, তো এখন ওখানে কত দেখাচ্ছে 10 ছিল তোমার প্রকৃত বয়স। আর মেন্টাল এজ কি, যে তুমি 13 বছর বাচ্চার মতো ভাবতে পারছো, তার মানে কি সেটা কত হয়ে গেল 13 ইন্টু এখানে কত 100, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটলো, 13 10 130, তার মানে তোমার আইকিউ কত হয়ে গেল, তোমার আইকিউ হয়ে গেল কত 130। তো এই প্রশ্নটার রাইট অ্যান্সার কত হবে 130। তাহলে তোমার আইকিউ কত 130। আইকিউ এর কিন্তু কোনো ইউনিট হয় না, যে মিটার কি কেজি গ্রাম টেম্পারেচার ইত্যাদি গল্প না, আইকিউ 130।
ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সারের আইকিউ কত হবে 130। তাহলে আইকিউ জানতে পারলে। এবার দেখো আইকিউর যে টপিক থেকে প্রশ্নটা পড়ে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক না। তো মাথায় রাখবে ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট অর্থাৎ প্রথম যে বুদ্ধির যে পরীক্ষাটা সেটা কবে হয়েছিল, সেটা 1905 সালে করেছিল অ্যালফ্রেড বিনেট অ্যান্ড থিওডোর সিমন, অর্থাৎ দুজন, অ্যালফ্রেড বিনেট অ্যান্ড থিওডোর সিমন, ঠিক আছে। এরা দুজন মিলে প্রথম ইন্টেলিজেন্ট টেস্ট করেছিল 1905 সালে। নেক্সট মেন্টাল এজ কনসেপ্ট। এই যে মেন্টাল এজের কথাটা, মানসিক আয়ু, যে তুমি 10 বছরের কিন্তু তুমি 13 বছরের বাচ্চার মতো ভাবতে পারছো, তো এই মেন্টাল এজের কনসেপ্টটা দিয়েছিল অ্যালফ্রেড বিনে 1908 সালে। তাহলে প্রথম ইন্টেলিজেন্ট টেস্টও অ্যালফ্রেড বিনে ছিলেন, তার সঙ্গে ছিলেন থিওডোর সিমন, আর 1908 সালে মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছিলেন অ্যালফ্রেড বিনে। তারপর আইকিউ এর কনসেপ্ট, এই যে ইন্টেলিজেন্ট কোশেন্টের কনসেপ্ট কে দিয়েছিলেন 1912 খ্রিস্টাব্দে উইলিয়াম স্টার্ন। মাথায় রাখবে, সে যে যতই যা বলুক, যে অনেক যা বইয়ে ভুলভাল বলুক, মাথায় রাখবে উইলিয়াম স্টার্ন আইকিউর কনসেপ্ট দিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু তার আগে ইন্টেলিজেন্ট টেস্ট দিয়েছিলেন অ্যালফ্রেড বিনে, আর মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছিলেন অ্যালফ্রেড বিনে, কিন্তু আইকিউর কনসেপ্ট 1912 সালে উইলিয়াম স্টার্ন দিয়েছিলেন। তারপর এবার 1916 সালে টারমান যে আসবে, টারমান কী করলো, এই আইকিউর ফর্মুলাকে একটু রিভাইজ করলো, একটু এডিট অপশন করে কাটাকাটি করে, ঠিক না, নতুন করে নিচে ফর্মুলাটা দিল। তাহলে ফর্মুলাকে রিভাইজ দিয়েছিল টারমান, কিন্তু প্রথমে কনসেপ্ট দিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি কে, উইলিয়াম স্টার্ন। ওকে, ঠিক আছে। এবার দেখো কিছু আইকিউ টেবিল রয়েছে, তা আমরা যদি বলি যে জিনিয়াস যদি হয় কোনো একটা ব্যক্তি, জিনিয়াস, তাহলে তার আইকিউ কত, 140+। তো আমরা জিনিয়াস কাকে বলি, অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক না, অ্যালবার্ট আইনস্টাইনকে আমরা জিনিয়াস বলতে পারি, তার মানে তার আইকিউ কত, 140+। তারপরে ভেরি সুপেরিয়র 120 থেকে 139, ঠিক আছে। সুপেরিয়র 110 থেকে 119। অ্যাভারেজ, এটা ইম্পর্টেন্ট, অ্যাভারেজ 90 থেকে 109, এটাই পার্সেন্টেজটা প্রায় সবচেয়ে বেশি, 50% ব্যক্তির মধ্যে এই অ্যাভারেজ আইকিউটাই থাকে। তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন রেঞ্জটা সবচেয়ে বেশি থাকবে, তো অ্যাভারেজ আইকিউ হবে 90 থেকে 109। তারপর দেখো ডাল 80 থেকে 89, মানে খুবই হাইফাই না, বাট ওকে, ঠিক আছে। বর্ডার লাইন ডেফিসিয়েন্সি, এটা ইম্পর্টেন্ট, মানে এটার নিচে এবার তুমি একটু মানে ওই যে বলে না যে সাক্ষরতা নিরক্ষরতা ব্যাপারটা এরকম একটা চলে আসে। তো এই বর্ডার লাইন ডেফিসিয়েন্সি মানে এর উপরেগুলোকে তুমি অ্যাকচুয়ালি কি পজিটিভ ভাবতে পারছো, আর এর নিচেগুলোকে তুমি নেগেটিভ ভাবতে পারো। তো দেখো তারপরে মোরন 50 থেকে 69, ইম্বেসাইল 20 থেকে 49, ইডিয়েট, ঠিক না, ইডিয়েট আমরা তো বলে থাকি ইডিয়েট, তো এই ইডিয়েট বিলো 20 হবে, ঠিক না, ইডিয়েট কত হবে, বিলো 20। তো এখানে এত কিছু মনে রাখার দরকার নেই, জিনিয়াসটা মনে রাখবে, ঠিক না, আর অ্যাভারেজটা যেটা সবচেয়ে বেশি এটা মনে রাখবে, ঠিক আছে। তো টেবিলটা একটু দেখে নিও। এবার বিভিন্ন যে মনোবিজ্ঞানী বিভিন্ন টেবিল থাকে, তো এটা একটা অ্যাভারেজ, একটা মানে কী বলবো মডারেট টেবিল, এটা পড়লে হবে, ঠিক আছে, একটু দেখে নেবে। এবার দেখো এটা একটা আবার একটা কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে ফর্মুলা অফ ইকিউ, এডুকেশনাল কোশ্চেন, ঠিক আছে, এটা একটু দেখে নিতে পারো, কারণ ত্রিপুরাতে যে টেট হয়েছিল 2016 সালে সেখানে কিন্তু ইকিউ থেকে প্রশ্ন এসেছিলো। তো ইকিউ কি, ইকিউ হচ্ছে এডুকেশনাল কোশ্চেন্ট। এটা কি দেখো, ইকিউ মানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, অর্থাৎ তুমি ধরো 20 বছরে আসো, তো এটা তোমার ক্রোনোলজিক্যাল এজ, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার শিক্ষাগত যোগ্যতা কত বছর অবধি গেছে বা কত বয়স অবধি গেছে, তো এটা হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো সেটা বাই তোমার অ্যাকচুয়াল এজ, ঠিক না, ইন্টু 100, তো এটা হবে কি তোমার ইকিউ, এডুকেশনাল কোশ্চেন্ট। এরকম অনেক কোশ্চেন রয়েছে, একটা ইমোশনাল কোশ্চেন রয়েছে, সোশ্যাল কোশ্চেন রয়েছে, তো আমার এত কিছু দরকার নেই, এটা একটু দেখে নিতে পারবো, এটা ত্রিপুরা টেটে কিন্তু কোশ্চেন এসেছিলো ইকিউ। তো দেখো আলোচনাতে আমরা যদি যাই বুদ্ধি থেকে কী কী পেলাম, আলোচনাতে বলছে বুদ্ধির ক্ষেত্রে যৌনগত কোনো পার্থক্য নেই, অর্থাৎ লিঙ্গগত কোনো পার্থক্য নেই যে ছেলেরা এটাই হবে মেয়েরা ওটাই করবে, মেয়েরা আলাদাভাবে ছেলেরা আলাদাভাবে না, বাট হ্যাঁ কিছু কিছু দিক থাকে যে দিকগুলো কিন্তু আলাদা। যেমন তুমি বলতে পারো যে কোনো কিছু চিন্তা ভাবনা করা, ঠিক না, স্থানিক ক্ষমতা, স্পেশিয়াল বা কারণ নির্ণয়, এইসব দিক থেকে কিন্তু পুরুষরা বেশি এক্সপার্টনেস বা বেশি পজিটিভ এদের ভালো। কিন্তু তুমি যদি বলো মেমোরি করতে, স্মৃতিতে, ঠিক আছে, ভাষা উৎকর্ষতে, কল্পনাতে, ইমাজিনেশনে, এইসব দিকগুলোতে কিন্তু মহিলারা বেশি ভালো। তো ওই জন্য বলছে বুদ্ধির ক্ষেত্রে যৌনগত কোনো পার্থক্য নেই, লিঙ্গগত কোনো ডিফারেন্স নেই। আর বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্যের উপর অনেক সমীক্ষা হয়েছে। দেখো কী বলছে, বুদ্ধির ক্ষেত্রে
জাতিগত পার্থক্যের উপর অনেক সমীক্ষা হয়েছে, কিন্তু জাতিগত পার্থক্যের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যেমন একটা কী বলছে দেখো, অনেক সময় শ্বেতাঙ্গ গবেষকরা দাবি করেছেন যে শ্বেতাঙ্গ আমেরিকানদের বুদ্ধি কৃষ্ণাঙ্গ মানে নিগ্রো আমেরিকানদের থেকে বেশি। মানে এটা অনেকবার প্রমাণ করেছে যে জাতিগত একটা পার্থক্য রয়েছে, যে শ্বেতাঙ্গ যারা রয়েছে, যারা মানে ফর্সা, যারা সাদা, ঠিক না, আমেরিকান, তাদের বুদ্ধি নিগ্রো আমেরিকানদের থেকে বুদ্ধি বেশি, এটা যেটা বলতে চাইছে। কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। তো ওই জন্য বলছে বুদ্ধির ক্ষেত্রে কোনো জাতিগত কোনো পার্থক্য নেই। তো লিঙ্গগত কোনো পার্থক্য নেই, যৌনগত কোনো ডিফারেন্স নেই, আর তোমার জাতিগত কোনো পার্থক্য নেই। এবার দেখো মানে আমাদের বুদ্ধির ক্লাসটা আজকে এখানেই হয়ে গেল। এর পরে আমরা বুদ্ধির বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করব। তো দেখো বুদ্ধির দুই ধরনের থিওরি হয়। একটা কি দেখো, উপাদানমূলক থিওরি, আর একটা হবে কি জ্ঞানমূলক থিওরি। ঠিক আছে, দেখো উপাদানমূলক থিওরির মধ্যে কি কি আমরা পড়বো 1 নম্বরে স্টার্নের একক উপাদান তত্ত্ব অর্থাৎ স্টার্নের ইউনিফ্যাক্টর থিওরি। স্পিয়ারম্যানের পড়বো 2 ফ্যাক্টর থিওরি। গিলফোর্ডের পড়বো আমরা 3 ডাইমেনশনাল থিওরি। গিলফোর্ডের কি পড়বো আমরা 3 ডাইমেনশনাল থিওরি। তারপরে পড়বো থার্স্টনের দলগত উপাদান থিওরি আর থর্নডাইকের বহু উপাদান থিওরি। ঠিক আছে, তো একটু মাথায় রাখবে যে স্টার্নের একটাই ফ্যাক্টর আমরা পড়বো, স্পিয়ারম্যানের 2টো ফ্যাক্টর, গিলফোর্ডের 3টা ফ্যাক্টর, থার্স্টনের দলগত, ঠিক না, গ্রুপ, আর থর্নডাইকের বহু মানে মাল্টিপল যে থিওরি অফ ইন্টেলিজেন্স বলতে পারো। ঠিক না, তো এগুলো ছিল উপাদানমূলক। আর জ্ঞানমূলকের মধ্যে আমরা দুজনের পড়বো, একটা হচ্ছে স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ, ঠিক না, স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ বা ইনফরমেশান তোমার থিওরি বলতে পারো। আর খুব ইম্পর্টেন্ট যেটা পড়বো কি আমরা, যে গার্ডনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোর মধ্যে। তো এটুকু আমাদের এরপরে থিওরিটা আমরা দুটো ক্লাসে করব। একটা ক্লাসে আমরা টার্গেট রাখবো এই উপাদানমূলক তত্ত্বকে কভার করা, আর আরেকটা ক্লাসে আমরা কি করব, জ্ঞানমূলক তত্ত্বকে কভার করব। ঠিক আছে, তো থিওরির দুটো ক্লাস হবে, আইকিউ ক্লাসটা এখানে আমাদের কমপ্লিট। এবার দেখো আইকিউ থেকে কয়েকটা প্রশ্ন বলছি। দেখো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, WB টেট 2022, অর্থাৎ এই রিসেন্ট ইয়ারে যে 2022-এর ডিসেম্বরে আগের বছর যে টেট হয়েছিল তাতে এই কোশ্চেনটা দিয়েছিল। কি দেখো, যদি কোনো শিশুর মানসিক বয়স 5 বছর অর্থাৎ মেন্টাল এজ 5 আর সাধারণ বয়স 4 বছর, মানে এটা কত 4, তবে তার আইকিউ কত? তো খুব সিম্পল কোশ্চেন, আইকিউ ইকুয়াল টু কি বলো, MA/CA ইন্টু 100। এবার MA মানে মেন্টাল এজ কত, 5 বছর, মানসিক বয়স, এটা কত হলো 5, আর সাধারণ বয়স মানে তোমার ওর অ্যাকচুয়াল বয়স কত 4, তাহলে 4কে এখানে 100 কাটো তাহলে কত 25, 5কে 25 গুণ করো তাহলে কত হয়ে গেল 125। তাহলে শিশুটার আইকিউ কত হয়ে যাবে? তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি 125। ঠিক আছে, এটা এবারে টেটেই ছিল, খুব সহজ কোশ্চেন। নেক্সট, যদি 16 বছর বয়সের শিশুর আইকিউ 75 হয় তাহলে মানসিক বয়স কত? দেখো এটা কোশ্চেন তাহলে হোমওয়ার্ক থাকছে তোমাদের। কোশ্চেনটা কি বলছে, 16 বছর বয়স তার শিশুর আইকিউ দিয়ে দিয়েছে 75, তাহলে মেন্টাল এজটা কত? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যে এটা কী অ্যান্সার হবে। ঠিক আছে, 3 নম্বর, আইকিউর ধারণা কে দিয়েছিলেন? আইকিউর কনসেপ্ট, থিওরি মানে ফর্মুলা না কিন্তু, আইকিউর কনসেপ্ট কে দিয়েছিলেন? বিনেট, গ্যালটন, স্টার্ন অ্যান্ড থর্নডাইক। তো বুঝতে পারছো, বিনেট তো মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছিলেন, ঠিক না, গ্যালটনের কথা তো আমরা এখানে বলিনি, থর্নডাইকের তো এখানে আইকিউর কনসেপ্টটা আসেইনি। তো এখানে রাইট অ্যান্সার কী হবে তাহলে? অ্যাকচুয়ালি স্টার্ন 1912 সালে আইকিউর কনসেপ্ট দিয়েছিলেন, কিন্তু আইকিউর ফর্মুলাকে রিভাইজ করেছিলেন টারম্যান। তো মাথায় রাখবে আইকিউর ধারণা দিয়েছিলেন স্টার্ন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস ইন্টেলিজেন্স অ্যান্ড আইকিউ। ঠিক আছে, তো আশা করি আমাদের কাজ হয়ে যাবে, এটুকুতে কোনো অসুবিধা হবে না। এই ধরনের কোশ্চেন আমরা আরও পরবর্তীতে সিরিজে আলোচনা করব। শুধু এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা অ্যান্সার কত। কোশ্চেনটা আরেকবার বলছি, যদি 16 বছর বয়সের শিশুর আইকিউ 75 হয় তাহলে মানসিক বয়স কত? তাহলে আজকে ক্লাসটা এখানে রাখলাম। ঠিক আছে, অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমাদের ক্লাসে ইনফরমেশান পাওয়ার জন্য তাহলে মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো, তাহলে সমস্ত ক্লাস ইনফরমেশান পেয়ে যাবে এবং ফ্রি পিডিএফও কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো এখানে রাখলাম, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই তাহলে ভালো থেকো, দেখা হবে আবার।